এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর কি বার্তা দিচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ার কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি। ইডেন উপসাগরে জাহাজে হুথিদের হামলা প্রতিহতের দাবি। বিদ্রোহী গোষ্ঠী HTS এর সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর আত্মহত্যার চেষ্টা। বাংলাদেশের পর্যটকদের থাকতে দিবেন না শিলিগুড়ি হোটেল মালিকেরা। গাজায় ইসরায়েলি হামলা আরও 28 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,800 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,786 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,06,188 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 28 জন নিহত এবং আরও 54 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর কি বার্তা দিচ্ছে ইরান? সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির সাথে সম্পর্ক রক্ষার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে তারা স্পষ্ট করেছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর ইসরায়েলের প্রতি মনোভাবই ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার ইরানের সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো উচিত এবং জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আরও বলেন, সিরিয়ার সাথে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে ইসরায়েলের থেকে দূরত্ব বজায় রাখা হবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেন সালামি ইরানি সংসদে এক বৈঠকে জানান, বর্তমানে কোনো ইরানি বাহিনী সিরিয়ায় অবস্থান করছে না। তবে তিনি জোর দিয়ে বলেন, আসাদ সরকারের পতনের আগ পর্যন্ত ইরানি বাহিনী সেখানে সক্রিয় ছিল। আসাদ সরকারের টিকে থাকার জন্য ইরান দীর্ঘদিন ধরে সামরিক পরামর্শ, যোদ্ধা এবং অস্ত্র সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি। সিরিয়ার মানবিজ শহরের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে তীব্র সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। SDF এর কমান্ডার মাজলুম আবদি এক্স পোস্টে করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। সংঘাতে প্রাণ গেছে প্রায় 250 জনের। SDF নেতা মাজলুম আবদি জানান, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই চুক্তি করা হয়েছে। মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা দ্রুত এলাকা ছেড়ে চলে যাবে। এছাড়া তিনি বলেন, সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, সিরিয়ায় আসাদ বিরোধী একাধিক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় ছিল। তার মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি অন্যতম। ইডেন উপসাগরে জাহাজে হুথিদের হামলা প্রতিহতের দাবি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইডেন উপসাগরে হুথি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। হুথিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে 3টি জাহাজে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানায়, USS স্কপজেল ও USS ওকেন নামে 2টি ডেস্ট্রয়ার এই হামলা প্রতিহত করে। হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, বেপরোয়া হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। গত কয়েক মাস ধরে হুথি বিদ্রোহীরা রেড সি ও গালফ অব ইডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাগুলোকে
বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত করছে। সেন্টকম জানায়, এই ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। হুথিদের হামলার প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে। তারা 4টি ড্রোন এবং একটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়। বিদ্রোহী গোষ্ঠী HTS এর সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোষ্ঠীটিকে সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 2জন মার্কিন কর্মকর্তা ও একজন কংগ্রেসীয় সহকারীর বরাতে এই তথ্য জানানো হয়েছে। HTS একসময় আল কায়েদার সঙ্গে জোটবদ্ধ ছিল এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মিত্রদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র HTS এর সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মনে করে অন্তর্বর্তী সরকার এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হওয়া উচিত যা সিরিয়ায় জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করবে। তারা এটাও স্পষ্ট করেছে যে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া HTS নেতৃত্ব গ্রহণ করলে তা সমর্থন পাবে না, কিন্তু বার্তাটি সরাসরি দেওয়া হয়েছে নাকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঠানো হয়েছে তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট সূত্র। দক্ষিণ কোরিয়ায় গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর আত্মহত্যার চেষ্টা। দক্ষিণ কোরিয়ার গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন। দেশটির বিচার মন্ত্রণালয় আজ বুধবার একথা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছে, কিম ইয়ং হিউন গতকাল গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তাকে প্রহরীদের একটি কক্ষে রাখা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। এ মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। এ কারণে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। কয়েক ঘন্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট। ওই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম সংকট দেখা যায়। এরপর প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্টের অভিশংসনের উদ্যোগ নেন বিরোধীরা। তবে ক্ষমতাসীন দল সেই উদ্যোগ রুখে দেয়, যদিও নিজ দলের ভেতরেই চরম বাধার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্টকে সামরিক আইন জারির পরামর্শ দিয়েছিলেন তিনি। এই দায় মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিম ইয়ং হিউন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশি পর্যটকদের থাকতে দেবেন না শিলিগুড়ি হোটেল মালিকেরা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে কোনো আবাসিক হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে ভারতের ত্রিপুরা রাজ্য, আসামের রাজ্যের বরাক উপত্যকার হোটেল মালিকেরাও একই সিদ্ধান্ত নেন। শিলিগুড়ির আবাসিক হোটেল মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর, বিশেষ করে হিন্দুদের উপর হামলা হচ্ছে।